নমস্কার। ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজির এই আলোচনাতে সবাইকে স্বাগত। আচ্ছা, কখনো কি এটা মনে হয়েছে যে বাড়ির ছাদ থেকে যে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ছে তার পেছনে কত বড় একটা গল্প থাকতে পারে? চলুন আজ আমরা সেই 1 ফোঁটা জলের অসাধারণ যাত্রাপথটাকেই অনুসরণ করি। এই যে বাড়ির ছাদ থেকে গড়িয়ে পড়া বৃষ্টির জল, এর যাত্রাটা কি সত্যিই ছাদ থেকে শুরু হয়? আপাতদৃষ্টিতে তো তাই মনে হয়, তাই না? কিন্তু এর আসল গল্পটা কিন্তু অনেক বড় আর অনেক বেশি রোমাঞ্চকর। চলুন সেই গল্পটাই আজ জেনে নেওয়া যাক। আমাদের ওই 1 ফোঁটা জলের যাত্রা শুরু হচ্ছে পৃথিবীর একটা বিশাল প্রাকৃতিক ইঞ্জিন থেকে, যাকে আমরা বলি জলচক্র বা হাইড্রোলজিক সাইকেল। এটা একটা ননস্টপ প্রক্রিয়া যা আমাদের গোটা পৃথিবীকে সজীব আর সচল রাখে। জলচক্রের 4টে মূল ধাপ এখানে খুব সহজ করে দেখানো হয়েছে। দেখুন, প্রথমে সূর্যের তাপে সমুদ্র বা নদী থেকে জল বাষ্প হয়ে আকাশে উঠে যায়, এটাই ইভ্যাপোরেশন। তারপর সেই জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ছোট ছোট কণা মিলে মেঘ তৈরি করে, যাকে আমরা বলি কনডেনসেশন। যখন মেঘগুলো খুব ভারী হয়ে যায় তখন বৃষ্টি বা বরফ হয়ে অর্থাৎ প্রেসিপিটেশন হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে। আর সবশেষে সেই জল হয় মাটির ওপর দিয়ে গড়িয়ে নদীনালায় মেশে, যেটাকে বলে রান অফ, অথবা মাটির গভীরে চুইয়ে প্রবেশ করে, যাকে বলে ইনফিল্ট্রেশন। আমাদের জলের বিন্দুটা কিন্তু ঠিক এই পথেই ভ্রমণ করে। তাহলে একবার মনে করার চেষ্টা করা যাক জলচক্রের এই 4টি প্রধান ধাপ কি কি। ঠিক, ধাপগুলো হলো বাষ্পীভবন, ঘনীভবন, অধঃক্ষেপণ এবং প্রবাহ ও অনুস্রবণ। তো জলের এই প্রাকৃতিক যাত্রা তো চলতেই থাকে, কিন্তু এখান থেকেই একজন ইঞ্জিনিয়ারের আসল কাজটা শুরু হয়। আমাদের দায়িত্ব হলো প্রতিটা বিন্দুর হিসাব রাখা, মানে একটা সিস্টেমে কতটা জল আসছে আর কতটা বেরিয়ে যাচ্ছে তার নিখুঁত হিসাব। চলুন দেখি এই হিসাবটা কিভাবে করা হয়। এই হিসেবটাকেই বলে ওয়াটার বাজেট বা জল বাজেট। নামটা শুনে কঠিন মনে হলেও ব্যাপারটা কিন্তু খুবই সোজা। এটা আসলে জলের আয় ব্যয়ের একটা খাতার মতো। বৃষ্টিপাতের মাধ্যমে যে জল সিস্টেমে আয় বা ইনকাম হয় আর বাষ্পীভবন বা প্রবাহের মাধ্যমে যা ব্যয় বা খরচ হয়ে যায়, সেই দুটোকে ব্যালেন্স করলেই আমরা বুঝতে পারি যে ঠিক কতটা জল আমাদের ব্যবহারের জন্য মজুদ আছে। ব্যাপারটা আরও সহজ হয়ে যাবে যদি আমরা এটাকে আমাদের বাড়ির মাসিক বাজেটের সাথে তুলনা করি। দেখুন, বাড়িতে যেমন মাইনে হলো আমাদের ইনকাম, জল বাজেটের ঠিক তেমনই ইনকাম হলো বৃষ্টিপাত বা প্রেসিপিটেশন। আর আমাদের দৈনন্দিন খরচপত্রের মতো এখানে খরচ হলো বাষ্পীভবন ও জলের প্রবাহ। আর সবচেয়ে জরুরি বিষয় কোনটা? মাস শেষে যা বাঁচে, মানে আমাদের সঞ্চয়। জলের ক্ষেত্রে সেই সঞ্চয়টাই হলো আমাদের ব্যবহারযোগ্য জল বা ইউটিলাইজেবল ওয়াটার। এই সহজ তুলনাটা মনে রাখলে ওয়াটার বাজেটের কনসেপ্টটা একদম জলের মতোই পরিষ্কার হয়ে যাবে। চলুন এবার থিওরি থেকে বেরিয়ে এসে কিছু আসল সংখ্যা দেখা যাক। প্রথমে পুরো বিশ্বের দিকে তাকানো যাক, তারপর আমরা বিশেষভাবে আমাদের দেশ ভারতের জল বাজেটের দিকে নজর দেব। ৪,৪০০ কিউবিক কিলোমিটার। সংখ্যাটা একবার ভাবুন তো, প্রতি বছর পৃথিবীর সমস্ত নদী মিলে এই বিপুল পরিমাণ জল সমুদ্রে নিয়ে যায়। এই একটা সংখ্যাই আমাদের জলচক্রের বিশালতা সম্পর্কে একটা অসাধারণ ধারণা দেয়, তাই না? বিশ্বের কথা তো হলো, এবার ফোকাস করা যাক ভারতের জল বাজেটের ওপর। একজন ভারতীয় ইঞ্জিনিয়ার হিসাবে আমাদের দেশের পরিস্থিতিটা বোঝা কিন্তু খুব জরুরি। এই চারটা খুব গুরুত্বপূর্ণ। ভারতে বছরে মোট পৃষ্ঠ জল সম্পদ পাওয়া যায় প্রায় ১৯৫৩ কিউবিক কিলোমিটার। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এর মধ্যে আমরা ব্যবহার করতে পারি মাত্র ৬৯০ কিউবিক কিলোমিটার, মানে মোট সম্পদের মাত্র ১/৩। এই যে একটা বিশাল গ্যাপ, এটাই কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই টেবিলটা আরও ইন্টারেস্টিং। এখানে ব্রহ্মপুত্র আর গঙ্গার তুলনাটা একবার দেখুন। ব্রহ্মপুত্র নদের অববাহিকায় মোট জলসম্পদ সবচেয়ে বেশি, প্রায় ৫৮৫ কিউবিক কিলোমিটার, কিন্তু ব্যবহারযোগ্য জল মাত্র ২৪ কিউবিক কিলোমিটার। অন্যদিকে গঙ্গার ব্যবহারযোগ্য সম্পদ অনেক বেশি। এর পেছনে অনেক কারণ আছে, যেমন ভৌগোলিক অবস্থান, ভূমির রূপ এবং অবশ্যই প্রযুক্তিগত সীমাবদ্ধতা। তাহলে প্রশ্নটা হলো, ভারতের মোট পৃষ্ঠজলের মাত্র 1/3 কেন ব্যবহারযোগ্য? এর প্রধান কারণ হল আমাদের দেশে বর্ষার সময় খুব অল্প সময়ে প্রচুর বৃষ্টি হয়, আর সেই জল খুব দ্রুত নদী দিয়ে বয়ে সোজা সমুদ্রে চলে যায়। সব জায়গায় সেই জলকে ধরে রাখার মতো উপযুক্ত পরিকাঠামো বা ভৌগোলিক অবস্থা আমাদের এখনও নেই। আচ্ছা, জলচক্রের এই ধাপগুলো মনে রাখতে যদি একটু অসুবিধা হয়, তাহলে এই ছোট্ট লাইনটা মনে রাখলেই হবে। বাষ্প হয়ে মেঘে জমে, বৃষ্টি হয়ে নদীতে চলে। বাষ্প মানে বাষ্পীভবন, মেঘে জমা মানে ঘনীভবন, বৃষ্টি মানে অধঃক্ষেপণ, আর নদীতে চলা মানে প্রবাহ। কি খুব সহজ না?
এতক্ষণ আমরা যা কিছু শিখলাম এগুলো কিন্তু শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য নয়, এই জ্ঞানটা আগামী দিনের ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের দেশের ভবিষ্যৎ গড়তে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তাহলে আজকের আলোচনার মূল বিষয়গুলো কি কি এক ঝলকে দেখে নি। ১. জলচক্র হল জলের এক অবিরাম যাত্রা। ২. যে কোনো জলসম্পদ ব্যবস্থাপনার জন্য ওয়াটার বাজেট অপরিহার্য। ৩. ভারতে ব্যবহারযোগ্য জল সীমিত এবং অত্যন্ত মূল্যবান একটা সম্পদ। আর ৪. মোট এবং ব্যবহারযোগ্য জলের মধ্যে যে বিশাল ফারাক, সেটাই একজন ইঞ্জিনিয়ারের আসল চ্যালেঞ্জ। তাহলে আগামী দিনের ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের ভূমিকাটা ঠিক কী হবে? আমাদের জলবায়ু পরিবর্তন এবং জল সংকটের মতো বড় চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। জল সংগ্রহ এবং সংরক্ষণের জন্য আরও কার্যকর ও নতুন নতুন পদ্ধতি প্রয়োগ করতে হবে। উন্নত পরিকল্পনার জন্য GIS এবং রিমোট সেন্সিংয়ের মতো আধুনিক প্রযুক্তিতে দক্ষ হতে হবে। আর সবচেয়ে বড় কথা, ভবিষ্যতের প্রজন্মের জন্য আমাদের টেকসই বা সাস্টেনেবল জল পরিকাঠামো ডিজাইন করতে হবে। তাই শেষ প্রশ্নটা আমাদের সবার জন্য, একজন ভাবী সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে ভারতের জল সুরক্ষিত ভবিষ্যতে আমাদের অবদান ঠিক কী হবে? এই উত্তরটা আমাদের সবাইকে নিজেদের কাজের মাধ্যমেই খুঁজে বের করতে হবে। ভাবুন, এই যাত্রায় আমাদের প্রত্যেকের ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ।